cholecystitis. এটা বাই দিস টাইম তোমরা রিপিটেড টাইম পড়েছো, থার্ড ইয়ারে পড়েছো, ফোর্থ ইয়ারে পড়েছো, ফিফথ ইয়ারে পড়বা। এই ঠিক আছে, কথা শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, হ্যালো। তো এখানে আসলে আমরা ক্লিনিক্যাল ক্লাসগুলো তো আমরা ক্লিনিক্যাল ওরিয়েন্টেড নেই, বাট ইট ইজ এ লিটল বিট টাফ অনলাইনে নেওয়া, কারণ আসলে রোগী ছাড়া জিনিসগুলো ডিসকাশন করা একটু টাফ, তোমাদেরও বুঝতে একটু কষ্ট হবে, বাট রিয়েলাইজেশন করে নিতে হবে, নিজের কাভারেজটুকু নিজে করে নিতে হবে। আমার কথা কি বুঝতে পারতেছো? হ্যালো। জি স্যার। হ্যাঁ, আমরা এই ধরনের একটা পেশেন্ট, যেমন ওয়ার্ডে গেলে আমরা যেটা করি, তোমাদেরকে প্রথমে বলি হিস্ট্রিটা নাও, তোমরা হিস্ট্রিটা নাও, হিস্ট্রিটা নেওয়ার পরে আমরা সেটাকে গুছাই, দেখি তোমরা কোথায় কোথায় ভুল করেছো, সেই হিস্ট্রিটা আমরা একটু কারেকশন করি, কারেকশন করার পর এটার উপর ডিসকাশন হয়। এইভাবে কিন্তু আমাদের ক্লিনিক্যাল ক্লাসটা হয়। তারপরে আমরা যেটা করি, এক্সামিনেশনে যাই, এক্সামিনেশনে গিয়ে পেশেন্টকে বলি যে তোমরা এটা দেখাও, মার্কেট সেন্টার দেখাও। তারপরে যেহেতু ক্রনিক কোলিসিস্টাইটিসে তেমন কোনো ফিচার পাওয়া যায় না, তো আমরা আশেপাশের কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করি। তো তোমাদেরকে এই পয়েন্ট অফ ভিউ থেকে আমি শুরু করতেছি, তোমরা যদি বুঝতে কষ্ট হয় আমাকে কোয়েশ্চেন করবা, ঠিক আছে? ওকে? ইয়েস স্যার। ওকে। আমি একটা পেশেন্ট, একটা ক্রনিক কোলিসিস্টাইটিসের পেশেন্ট, তোমার কাছে কি নিয়ে প্রেজেন্ট করতে পারে? তোমাদের চিফ কমপ্লেইন কি হতে পারে? তোমাদের কি মনে হয়? Pain in right upper abdomen. ভেরি গুড, রিকারেন্ট আপার অ্যাবডোমিনাল পেন। আমরা যদি এক কথায় লিখি তাহলে লিখবো রিকারেন্ট আপার অ্যাবডোমিনাল পেন। হ্যাঁ, রাইট, ভেরি গুড। আর কেউ অ্যাড করবো এর সাথে? Vomiting. মাঝে মধ্যে ভমিটিং হতে পারে। আচ্ছা, হ্যাঁ, তারপরে আর কিছু কেউ অ্যাড করবে? স্যার অকেশনাল ফিভার থাকতে পারে। অকেশনাল ফিভার থাকতে পারে। আর আরেকটা জিনিস আমরা এড করি, আমি তোমাদেরকে যখন ক্লিনিক্যাল ক্লাসগুলো ওয়ার্ডে নেই, আমি তোমাদেরকে কিছু কথা বলি যে যখন আমরা একটা পেশেন্টকে হিস্ট্রি নিতে যাই, তখন দেখবা অনেক কিছু তোমার বইয়ের সাথে মিলতেছে না। আমার কথা কি বুঝতে পারতেছো? তোমাকে মাঝে মাঝে কিছু জিনিস তোমার মতো করে সাজাইয়ে নিতে হবে। হ্যাঁ, আমি যেমন রিকারেন্ট আপার অ্যাবডোমিনাল পেইন একটা চিফ কমপ্লেইন আমি পেয়েছি, সাথে আমাকে কি করতে হবে? আমরা সাধারণত দেখি এই ধরনের একটা পেশেন্টের কি থাকে, আয়সা বলে যে স্যার পেটটা একটু ভরা ভরা থাকে, খাওয়ার রুচি থাকে না, আর যদি চর্বি জাতীয় খাবার খাই তাহলে একটু ব্যথাটা মনে হয় একটু বাড়ে। আমার কথা কি বুঝতে পারতেছো তোমরা? তাহলে তুমি যখন পেশেন্টকে একটা লিডিং কোয়েশ্চেন দিবা যে এরকম হয় কিনা আপনার, দেখো যে হ্যাঁ জি স্যার, জি স্যার। যখন চিফ কমপ্লেন্ট গুলো সাজাবা, একটা দুটো পেশেন্ট বলবে, তোমাকে অরিজিনালটা বলবে, আর তুমি একটা নিজের তোমার পুরা টেস্টটাকে, তুমি যখন একটা পেশেন্টের পাশে যাবা, তোমার 4টা-5টা কথা বলার পরেই মোটামুটি তোমার একটা সিলেকশন হয়ে যায় যে আসলে এই কেসটা কি হতে পারে। তোমার এটাকে আমরা বলি টেন্টেটিভ ডায়াগনোসিস, মানে আমি বুঝতেছি মনে জিনিসটা এরকম হতে পারে। তখন তুমি কিছু কোয়েশ্চেন করবা তোমার মতো করে, তখন কিন্তু অরিজিনাল সিনারিওটা বেরিয়ে আসে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? হ্যালো হ্যালো। জি স্যার। হ্যাঁ, তোমরা মাঝে মাঝে রেসপন্স করবা, রেসপন্স না করলে মনে হয় যে তোমরা শুনতেছো না। তো তাহলে আমি দিলাম একটা রিকারেন্ট আপার অ্যাবডোমিনাল পেইন, আর একটা দিলাম ফ্রাকিলিয়ান ডিসপেপসিয়া অথবা আপার অ্যাবডোমিনাল। এটা যখন আমি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে ডিসক্রাইব করব, তাই তো আমাকে ডিসক্রাইব করতে হবে না জিনিসটা? হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস একজন বলো তো কিভাবে বলা যেতে পারে? কেউ কি আমার সাথে হেল্প করবা? হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস আমি রিকারেন্ট ধরো আমার দুটো চেক কমপ্লিট, যে রিকারেন্ট আপার অ্যাবডোমিনাল পেইন ফর 1.5 year and flagellar dyspepsia for same duration, এই দুইটা আমার চিফ কমপ্লেইন। এখন আমি এটা যখন হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, এটাকে আমি ইলাবোরেট করব, কিভাবে করব? একজনকে কেউ শুরু করবা, শুরু করে। এনি ভলান্টিয়ার? শুরু করো না রে বাবা, কারেকশন তো আসবেই, তাই না? হ্যালো Sir, according to the statement of the patient,
He or she was reasonably well 1.5 years back. Yes. Then he developed pain in right upper abdomen. Yeah. তারপরে স্যার পেইন এর নেচারটা বলবো যে কোলিক ইন জি। নেচার হ্যাঁ, কোথাও রেডিয়েট করে কিনা হ্যাঁ, এটা বলে যাও প্র্যাকটিস করো। কোলিক ইন নেচার রেডিয়েটিং টু ব্যাক অফ রাইট সাইড অফ চেস্ট হুম, which is aggravated by taking food and relieved by taking medication. very good. Patient also complained of nausea and dyspepsia. হুম, স্যার Okay. এরপরে স্যার Okay. হচ্ছে এটা ক্রনিক মানে হিস্ট্রি যদি থাকে মানে এর আগে অ্যাটাক গুলো আমরা এখানে বলবো স্যার আর কি যে হুম, হুম, হুম। পেশেন্ট হ্যাজ সিমিলার অ্যাটাক অফ পেইন। তুমি যখন বলে দিচ্ছ যে রিকারেন্ট আপার অ্যাবডোমিনাল পেইন, কথাটা কিন্তু এখানে চলে আসছে, দেখো বারবার হচ্ছে, তাই না? তোমার চেক কমপ্লেন ছিল কিন্তু রিকারেন্ট আপার অ্যাবডোমিনাল পেইন। তো রিকারেন্ট যখন আমরা বলি তখন আর বুঝাইতে হয় না যে তুমি একটা সেটিং এ ডিসক্রাইব করো যে পেইন ইজ কলিক ইন নেচার, সিভিয়ার ইন ইন্টেন্সিটি, it is aggravated by taking fatty food, relieved by medication. It radiates towards the right shoulder or back. কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, অকেশনালি ডিসেসরি উইথ ভমিটিং, মাঝে মধ্যে এটা ভমিটিং করে। এই ধরনের একটা ডিসক্রিপশন দিলাম, দেওয়ার পরে আমি পরের স্টেপে যাব। পরের স্টেপ বলতে কি সেকেন্ড যে কমপ্লেন্টটা আছে, পেইন যখন আমরা ডিসক্রাইব করি, আমাদের যে পেইনের 8টা পয়েন্ট আছে, 7টা পয়েন্ট ডিসক্রাইব করতে হবে। অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর, রিলিভিং ফ্যাক্টর, সিভিয়ারিটি, রেডিয়েশন, ঠিক আছে? বাকিরা সবাই কি শুনতে পাচ্ছ? হ্যালো? Yes, sir. হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস। হ্যাঁ, তো তাহলে আমরা এই জায়গাটাতে তোমাদেরকে আমি সবসময় একটা কথা বলি, তোমরা থার্ড ইয়ারেও জিনিসটা পড়ে আসছো, এখনো পড়বা। তোমাদেরকে আমি বলি, আমরা ফিফথ ইয়ারে যখন পরীক্ষা নিতে যাই, পরীক্ষা যখন নেওয়া হয় তখন প্রথমে গিয়ে দেখবা যে প্রথমে একটা কেস দেওয়া হয়। মনে করো তোমার ক্রনিক কোলিস্টাইটিসের কেসটা পড়লো, তোমাকে 20 মিনিট সময় দেওয়া হয় এটা হিস্ট্রি রাইট করার জন্য। তারপরে তোমার শর্ট কেস শুরু হয়, শর্ট কেস শেষ হলে আবার লং কেস শুরু হলো। দুইজন এক্সামিনার থাকেন, তো গিয়ে দেখবা যে প্রথমেই তোমার হিস্ট্রি রাইটিং এর খাতাটা একজন এক্সামিনার নেবেন। আমার কথা কি বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। খাতা নিয়ে স্যার খাতাটা দেখা শুরু করবেন, আর পাশের এক্সামিনার হয়তো তোমার ক্রসটা শুরু করবে, বলবেন প্রেজেন্ট ইউর কেস অথবা হোয়াট ইজ ইউর কেস, এরকম একটা কোয়েশ্চেন অথবা টেল দ্য সেকেন্ড ফিচার। এইখানে কিন্তু আমরা ফিফথ ইয়ারের কাছ থেকে একটা সুন্দর হিস্ট্রি আশা করি। থার্ড ইয়ারে যেটা হলো একটু বললেই হয়, ঠেলা গাড়ির মতো কক হুইল, আস্তে আস্তে বললো, আস্তে আস্তে চললো। কিন্তু ফিফথ ইয়ারে আমরা চাই তোমাদের কথাবার্তাগুলো যেন একটু গুছানো হয়, একটু সুন্দর হয়, প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয়। তাহলে এটা কিভাবে করা সম্ভব বলো তো একদম? কখন এটা করা সম্ভব? বলো না, তোমাদের মনের কথা। ওয়ার্ডে সবসময় নিয়মিত যদি হিস্ট্রি নিয়ে প্র্যাকটিস করা হয় তাহলে। ভেরি গুড। আমি বলি আরেকটা রাস্তা, একটা হলো প্র্যাকটিস করতে হবে। আমি বলি তুমি তুমি জানো, যেমন আমাদের টোটাল সার্জারিতে তুমি যদি খুঁজো 10টা 11টা 12টার বেশি লং কেস নাই, ঠিক আছে? এই লং কেসগুলো তুমি হিস্ট্রি নাও, নিজের মতো করে সুন্দর করে গোছাও, লিখো, জিনিসটাকে বারবার প্র্যাকটিস করো। হ্যাঁ, এই 10-12টা হিস্ট্রি যদি তোমার মুখস্থ হয়ে যায়, তখন যখন তুমি প্রেজেন্ট করতে যাবা, বারবার যখন পড়া থাকবে, যখন তুমি প্রেজেন্ট করতে যাবা, তখন গিয়ে দেখবে যে কোনো জায়গায় তুমি আটকাবে, দেখবে যে সুন্দর করে তুমি বলতে পারতেছো, একটা পয়েন্টের পর আরেকটা পয়েন্ট সুন্দর করে আসতেছে। আমার কথা কি বুঝাইতে পারছি তোমাদের? হ্যাঁ, হ্যালো? জি স্যার। আর তোমরা যেটা করো, তোমরা মনে করো যে মাঠে নাই মাছ 6 মাইরা দেবে, যে এরকমই তো মারে, ব্যাট ঘুরাইলেই লাগে, লাগলেই 6 হয়ে যায়, ঠিক কিনা? তাহলে হবে, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আপনার এখন তো আসলে একটা অন্য ধরনের সিচুয়েশন, কিন্তু এখানে তো আমি বিশ্বাস করি যে প্রত্যেকের একজন পার্টনার আছে, ডিসকাশন করে তোমরা পড়বে। এই ডিসকাশন করার সময় তুমি তোমার পার্টনারের কাছে তুমি প্রেজেন্ট করবে, তোমার পার্টনার তোমার কাছে প্রেজেন্ট করবে। যখন তুমি তোমার পার্টনারের কাছে প্রেজেন্ট করবা, তখন দেখবা যে সে তোমার কিছু ভুল ধরবে, আবার সে যখন তোমার কাছে প্রেজেন্ট করবে তুমি তোমার কিছু ভুল ধরবা। এই কারেকশন গুলো যখন নিয়ে আসবা, তখন দেখবো যে সুন্দর একটা হিস্ট্রি হয়ে গেছে, ঠিক আছে? হুম? তাহলে দেখো, হিস্ট্রি প্রেজেন্ট ইলেসে আমরা কি পাইলাম? একটা রিকারেন্ট আপার অ্যাবডোমিনাল পেইন, একটা ফ্ল্যাটুলেন্স ডিসপেপসিয়া। হ্যাঁ, ঠিক আছে? এই জিনিসটার পরে আমাদের কিছু কোয়েশ্চন থেকে যায়, যেটাকে আমরা বলি সিস্টেমেটিক ডিরেক্ট কোয়েশ্চন। এটা কি বলো তো?
একদম অ্যাড করো। এনিওয়ান? কই জান্নাতুল ফেরদৌস উপরে আছে, হ্যাঁ কথা বলবা তুমি? বলো না, একজন একজন বললেই হবে। সিস্টেমেটিক ডিরেক্টেশন, এখানে আমরা লাস্টের দিকে দেখবা 3টা লাইন আমরা লিখি পেশেন্ট হ্যাভ নো হিস্ট্রি অফ কাফ হেমোসাইটিস চেস্ট পেইন। এগুলো কেন লিখি বলো? কেউ কি এড করবা? মেটাস্ট্যাটিক মানে কোনো মেটাস্ট্যাসিস বা এই ধরনের কোনো সিস্টেমেটিক এই জন্য অন্য সিস্টেম ইনভলভ করছে কিনা জিনিসটা কি। আমি ক্রনিক কোলিসিস্টাইটিস এটা যে কার্সিনোমা বলবা না, এর কোনো প্রমাণ আছে আমার কাছে? নাই। ঠিক কিনা দেখো তো, চিন্তা করো, প্রমাণ নাই। তোমাকে এই কথাগুলো বলে যেতে হবে। পেশেন্ট হ্যাভ হিস্ট্রি অফ কাফ হেমোসাইটিস চেস্ট পেইন বডি পেইন আর হার বাউল এন্ড ব্লাডার হ্যাবিট অ্যান্ড নর্মাল। তাহলে তুমি দেখো অনেকগুলো পেশেন্ট হ্যাজ নো হিস্ট্রি অফ ডায়াবেটিস মেলাইটাস টিউবারকুলোসিস। সিস্টেমিক ডিজিজ গুলো আমরা এক্সক্লুড করি এখানে, এবং তার মেটাস্টেসিসের ফিচার আছে কিনা এই জিনিসগুলো আমরা এখানে এক্সক্লুড করে যাই। এতটুকু লেখার পরে একটা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস কমপ্লিট হয়। এই হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কেউ কি কোনো কোয়েশ্চেন করবা? শহীদুজ্জামান বলো। না স্যার কোশ্চেন তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা আজকে বৈশা বৈশা হিস্ট্রিটা লিখবা, বৈশা লেখবা, লেখা আরেকজনের সাথে যোগাযোগ করো। এই তুই কেমন লেখছিস দেখো, দুইজন মিলে কম্পেয়ার করো, একটা লাইনে চলে আসবে। প্রত্যেকটা কেস পড়ানোর পরে এই হিস্ট্রিটা রেডি করে রেখে দাও। দেখবো পরীক্ষার সময় তোমাকে দৌড়াইতে হবে না হিস্ট্রি পেছনে, দেখবো তুমি হিস্ট্রি বলতে পারতেছো। এই হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এর পরে আমাদের কি আসে বলো তো? হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, History of past illness. ফার্স্ট ইলনেস। আমরা এইভাবে ফার্স্ট ইলনেস এর মধ্যে আমরা কি কি জিনিস দেখি? তার মেজর কোনো ডিজিজ ছিল কিনা, মেজর কোনো সার্জারি হয়েছে কিনা, আমাদের রিলেটেড জিনিসগুলো আমরা দেখি, তাই না? তারপরে যথারীতি আসবে তার পার্সোনাল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, সোশিও ইমিউনিট হিস্ট্রি, তাই তো? ইমিউনাইজেশন হিস্ট্রি, তোমরা যেগুলো লেখো সব লেখা হলো। হওয়ার পরে তুমি এইখানে দেখো একটা ইম্পর্টেন্ট হিস্ট্রি, হ্যাঁ তোমাকে নিতেই হবে যে তার ফ্যামিলি হিস্ট্রিটা, ফ্যামিলিয়ার প্রিডিসপোজিশন আছে কিনা। তার একটা ফিমেল পেশেন্ট, এখানে দেখবা যে আমরা যখন তোমাদের লেকচার ক্লাসে পড়ানো হয়েছে ক্রনিক কোলিসিস্টাইটিস, ওখানে গিয়ে দেখবা যে আমরা যখন পড়াইছি তোমাদের টিচাররা, সম্মানিত টিচাররা যখন পড়িয়েছেন, তখন দেখবা যে অনেকগুলো ক্রনিক কোলিসিস্টাইটিস কোনো কিছু কিছু জায়গা আছে প্রিডিসপোজিশন ফ্যাক্টর আছে। আমরা সাধারণত 5F বলে থাকি অথবা 4F, ইউজুয়ালি ফিমেলদের হয়। কেউ বলতে পারবা এফ গুলা কি কি এফ ছিল? একটা ফিমেল, শুরু করলাম, তারপর একটা fat, fertile, হুম বলো। female of 50, ফিমেল 40 ফার্টাইল, হ্যাঁ হ্যাঁ fat, পেয়ার। হুম তাহলে fair, দেখো এই জিনিসগুলা প্রিডিসপোজিং ফ্যাক্টর, এই হিস্ট্রিগুলো যেমন মিলাইতে হয়। সাথে সাথে আমরা বলি যে সাধারণত কি হয়, এই হিস্ট্রিগুলো যখন তুমি মিলাই ফেললা, তখন আমাদের পাশে কি চলে আসছে, এর পর কি চলে আসে? জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন, তাই না? জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশনে গিয়ে আমরা কি দেখি বলো? জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন, appearance, body build, রাইট। এই পয়েন্টগুলো কেন বলাতে চাচ্ছি তোমাদেরকে, দিয়ে তুমি এই পয়েন্টগুলো মুখস্থ করো। এই পয়েন্টগুলো মুখস্থ ছাড়া কোনো রাস্তা নেই। প্রথমে আমরা কি দেখি? অ্যাপিয়ারেন্স, একটা পেশেন্টের অ্যাপিয়ারেন্স কি লুকিং, মানে নর্মাল, কিরকম বিল্ড, বডি বিল্ড। আর একটা কি? ডিকুবিটাস। একটা পেশেন্ট ডিকুবিটাস কি জিনিস বলো তো? হোয়াট ইজ ডিকুবিটাস? patient কোন position আছে? ইয়া
একটা পেশেন্ট যে পজিশনে থাকতে পছন্দ করে, তাই তো? একটা পেশেন্টের পেটে ব্যথা হচ্ছে, সে কিন্তু কুঁচকায় থাকে, সে কিন্তু সোজা হাঁটতে পারতেছে না, চলতে পারতেছে না। দেখলেই বুঝবে যে তার পেটের মধ্যে ব্যথা আছে, সে একদম কুঁচকায় আছে। এটা তার ওখান ডিকুবিটাস। আমরা সাধারণত ডিকুবিটাস কি লিখি? অন্ত্রে। এবং পলিসিস্টেটিক পেশেন্টের ডিকুবিটাস তো খুব বেশি এফেক্ট করে না, সে তার ইচ্ছা মতো চলতে পারে, তাই তো? হ্যাঁ, তাহলে আর তারপরে আসলে আমাদের নিউট্রিশন। নিউট্রিশনের ইম্পর্টেন্স কি? টিবি বা কার্সিনোমা থেকে থাকতে পারে। এই ক্ষেত্রে স্যার ওয়েল নিউট্রিশন থাকে। নিউট্রিশনের আমাদের বেশ ভালো ইম্পর্টেন্স সার্জারি। তুমি আলটিমেটলি একটা পেশেন্টের যখন সার্জারি করতে যাও, সব শেষে, এখন তো বলবো না, যখন সব মিলবে হিসাব, তার যদি নিউট্রিশনাল খারাপ হয়, তখন দেখবো যে পেশেন্টের রিকভারি হচ্ছে, ঠিক আছে? রিকভারি হচ্ছে না। রিকভারি বলতে আমি একটা সার্জিক্যালি একটা ওন বানালাম, এটা কিন্তু হিল হতে হবে। দেখা গেল যে ওন পেইসেন্স হচ্ছে, ওন ইনফেকশন হচ্ছে, মানে ঠিক মতো স্কার ফর্মেশন হচ্ছে না, পরে ইনফেকশনাল হার্নিয়া হচ্ছে। এই প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু নিউট্রিশনের একটা বিশাল অবদান আছে। ওই নিউট্রিশনাল স্ট্যাটাস অ্যাসেস করা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমাদের গদবাঁধা জিনিসগুলো চলে আসে। অ্যানিমিয়া, জন্ডিস, সাইনোসিস, আপনারা এগুলো দেখতে জানেন। অ্যানিমিয়া কিভাবে দেখে? এগুলো কিন্তু এই ধরনের পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। ধরো তোমার ফিজিক্যাল পরীক্ষায় জিজ্ঞেস করলো যে আমার এই পেশেন্টের অ্যানিমিয়াটা একটু দেখাও। এখন তুমি যদি অ্যানিমিয়াটা দেখাইতে না পারো, এটা কিন্তু একটা ব্লান্ডার, মানে বিশাল একটা, মানে ফিফথ ইয়ারে এটাকে মাফ করা হয়। জন্ডিস, এগুলা বাসায় প্র্যাকটিস করে নিতে হবে। যখন আসবো হসপিটালে, তখন তো আর হসপিটালে প্র্যাকটিস করতেই হবে। আমার কথা কি বুঝাইতে পারতেছে? আমি কি, আমার ধারণা তোমরা সবাই এটা দেখতে পারো, কি ঠিক না? হ্যালো, জি স্যার। জি স্যার। হ্যাঁ, তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিবা, কারণ গিয়ে দেখবা যে পরীক্ষার সময় তো নিজেরা টেন্স থাকো, তার উপর যখন পরীক্ষা করতে বলা হয়, তখন দেখা গেল যে হয়তো তুমি লোয়ার পালপিবুলার কনজাংটিভাতে কি দেখাচ্ছ? দেখাচ্ছ অ্যানিমিয়া, আর এই জন্ডিসটা কোথায় দেখাবো? ওইখানে আবার গিয়ে দেখালে এখানে দেখাচ্ছ। অথবা আমরা কি করি, জন্ডিস দেখাইতে আমরা কি করি? পিছনের পেশেন্টকে পায়ের দিকে তাকাইতে বলি, আপার স্ক্লেরাতে আমরা দেখি, ঠিক কি না? আপার স্ক্লেরাতে দেখি সাধারণত সুন্দর করে দেখা যায়। কেন ওইটা স্ক্লেরাতে দেখা হয় বলো তো? ওইটা সাদা জিনিস। স্ক্লেরা কি সাদা না কালো? হ্যাঁ, সাদা। একটা হোয়াইট জিনিসের উপর যে কোনো ধরনের পিগমেন্টেশন হলে এটা সে ভালো করে বোঝা যায়। যখন স্ক্লেরার মধ্যে তোমার ইয়েলো পিগমেন্টেশন হচ্ছে, ডিসকালারেশন হচ্ছে, তুমি ভালো বুঝতে পারো যে হ্যাঁ, এটা ইয়েলো হয়ে যাচ্ছে। আমরা লোয়ার পালপিবুলার কনজাংটিভাতে আমরা কি দেখি? দেখি অ্যানিমিয়া। কি দেখি? অ্যালোনেস, ঠিক কি না? হ্যাঁ, সাথে যে অন্য সাইডগুলো আমাদের আছে, আই বাদ দিলে আমাদের টাঙ্গে যাই, আমরা যে ডরসাম অফ দ্য টাঙ্গে কি দেখি? অ্যানিমিয়া। কি, এই যে অ্যানিমিয়াটা দেখি ডরসাম অফ দ্য টাঙ্গে, কি জিনিসটা দেখি এখানে? কেউ কি বলতে পারবা? অ্যানিমিয়া দেখার জন্য কি দেখি? লস অফ প্যাপিলা। Absent of papilla. হ্যাঁ, রাইট, ভেরি গুড। এই জিনিসটা আমাদেরকে বলতে হবে পরীক্ষার হলে, প্রডিউস করতে হবে, রিপ্রডিউস করতে হবে। আর জন্ডিস কোথায় দেখি? টাঙ্গের ডরসামে দেখলাম অ্যানিমিয়া, জন্ডিস কোথায় দেখবো? আন্ডার সার্ফেস অফ দ্য টাং, তাই তো? তাই নাকি? কেউ বলে জি না কথা। স্যার। হ্যাঁ, এগুলো থেকে একদম বেসিক জিনিস, এটা কিন্তু তোমাদেরকে থার্ড ইয়ারে আমরা পড়িয়েছি, তোমরাও বারবার এটা করেছো, কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে নিয়ে সেটাকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে, যেন কোনোভাবেই ভুল না হয় এই জিনিসগুলো। সায়ানোসিস, একটা সায়ানোসিস আমরা কোথায় দেখবো? সেন্ট্রাল সায়ানোসিস কোথায় দেখি? পেরিফেরাল সায়ানোসিস কোথায় দেখি? কোথায় তাহলে আমরা পেরিফেরাল সায়ানোসিস? এই জিনিসগুলোর কোয়েশ্চেনগুলোর আনসার জানতে হবে, দেখতে হবে। ইডিমা, ইডিমা আমরা কোথায় দেখি? কেউ কি বলতে পারবো ইডিমা কোথায় দেখি? স্যার পায়ের মিডিয়াল ম্যানুলাসের উপরে দেখতে পারি, আর হচ্ছে সেক্রাল এডিমা সেক্রাম ওখানে দেখতে পারি। রাইট, ভেরি গুড, ভেরি গুড। আমরা আসলে কোন পেশেন্ট, যখন এই পেশেন্টটা অ্যাম্বুলেটরি, যেটা হাঁটাচলা করতে পারে, তাদেরকে আমরা মিডিয়াল ম্যানুলাসের 2.5 সেন্টিমিটার উপরে এখানে হাতের বুড়ো আঙুল দিয়ে
চাপ দিতে হবে। কতক্ষণ চাপ দিতে হবে? 10 সেকেন্ড। হ্যাঁ, বলো 5 to 10 সেকেন্ড আমরা ধরে রাখবো। ধরে রাখার পরে যদি সেখানে ডিম্পল হয়, মানে গর্ত হয়ে যায়, তাহলে আমরা বুঝবো যে তার এডিমা আছে। আর যে পেশেন্ট গুলা নন অ্যাম্বুলেটরি, দ্যাটস মিন যারা চলাফেরা করতে পারে না, শুয়ে থাকে, তাদের আমরা এডিমা কোথায় দেখবো? তাদের দেখবো ওভার দ্য স্যাক্রাম। ঠিক আছে, ক্লিয়ার? ওভার দ্য স্যাক্রাম আমরা তাদের ডিহাইড্রেশন। এর পরের টপিক হচ্ছে, পরের পয়েন্ট হচ্ছে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন আমরা কোথায় দেখি? একটা পেশেন্টের ডিহাইড্রেশন আমরা কোথায় দেখি? আইডিয়ালি কোথায় দেখা হয়, কোথায় দেখা উচিত? কেউ বলতে পারবেন? ক্লাভিকুলার উপস্থিতি দেখি। ক্লাভিকেলের মধ্যে ক্লাভিকেলে কি আমরা সবসময় দেখতে পারবো? সবসময় আমরা দেখি না ক্লাভিকেলে। তুমি ওয়ার্ডে যখন একটা পেশেন্ট শুয়ে থাকে তখন আমরা কোথায় দেখি? টাঙে দেখা যায়। একটা জিনিস অ্যাকুট ডিহাইড্রেশন, ক্রনিক ডিহাইড্রেশন। অ্যাকুট ডিহাইড্রেশন আমরা দেখি টাঙে, টাং ড্রাই থাকে। ক্রনিক ডিহাইড্রেশন তখন আমরা দেখি যে স্কিনটা টান দিলাম কত তাড়াতাড়ি এটা বুঝবে। এটাকে আমরা বলি স্কিন টার্গো। ডিউ টু দ্য ইলাস্টিসিটি অফ দ্য স্কিন এটা ব্যাক করে, তার পজিশনে ব্যাক করে চলে। যখনই তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, এই ইলাস্টিসিটিটা কি হয়? লস হয়। যখন ইলাস্টিসিটিটা লস হবে তখন কিন্তু স্কিনটা ব্যাক করে যাবে, তখনই আমরা বলি পেশেন্টের ডিহাইড্রেশন আছে। ধরো একটা পেশেন্ট তোমার কাছে আসছে, একটা 60 ইয়ার্স ওল্ড লেডি আর একটা ইয়াং ফিমেল। এক্ষেত্রে তুমি কি করবে? এই 60 ইয়ার্স ওল্ড লেডি, তার তো দেখা যাবে যে এমনিতে দেখি মনে হচ্ছে যে স্কিন গুলো এরকম কুচকায় আছে, তুমি যেখানেই ধরবা মনে হবে এখানে ডিহাইড্রেশন আছে, ঠিক কি? জি স্যার। জি স্যার। তখন কি করবো বলো? তখন তো আমাদের দেখতে হবে, কোথাও না কোথাও দেখা লাগবে ওই মহিলার কিভাবে দেখবে। ওই সেক্ষেত্রে আমরা দেখি কোথায়? বনি প্রভিডেন্সের উপরে। বিকজ ওই জায়গার স্কিন গুলা দেখবো যে সহজে রিঙ্কলিং হয়, কুচকায় না। হ্যাঁ, এই জন্যই বলছিলাম ক্লাভিকুলের উপরে। হ্যাঁ, আমরা তার ক্লাভিকুলের উপরে দেখবো, ফোরহেডে দেখবো। আর নর্মালি আমরা দেখি অ্যাবডোমেনের স্পাইনোমিটাল লাইন অথবা আশেপাশে এরিয়াতে দেখি। আমরা 5 to 10 সেকেন্ড টান দিয়ে ধরে রাখি, তারপর ছেড়ে দিই। এটা বুঝবে কুইকলি যাতে যায়, নো ডিহাইড্রেশন। যাদের যাচ্ছে না অথবা স্লোলি যাচ্ছে তাদের ডিহাইড্রেশন। তারপরে কিছু জিনিস যেগুলো আমাদের এখানে অত বেশি ইম্পর্টেন্ট না, ক্লাভিং, কলিরাইকা, দেরকোরাইকিয়া, এই ধরনের যে পয়েন্টগুলো তোমরা মুখস্থ করছো। তারপরে আসলে পালস, বেবি, রেসপিরেশন, টেম্পারেচার, ভেরি ইম্পর্টেন্ট, তাই না? পালস, ব্লাড প্রেশার, রেসপিরেশন, আমাদেরকে টেম্পারেচার আমাদের জন্য ইম্পর্টেন্ট। নেক গ্ল্যান্ডস, নেক গ্ল্যান্ডস গুলোতে আমরা স্পেশালি কোন গ্ল্যান্ডটা দেখি নেক গ্ল্যান্ডস এর মধ্যে? কেউ বলো একদম। স্যার থাইরয়েড গ্ল্যান্ড। ভেরি গুড, ওটা দেখলেই তো বুঝবে, তাই না? এটা ঢোক গেলতে পারো, দেখো নেকের প্রভিডেন্স আছে। দেন আমাদের কি করতে হবে? এই হলো আমাদের। আর কি জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশনে কোনো পয়েন্ট বাদ গেছে নাকি বলেন কেউ? স্কিন কন্ডিশন। ওভারঅল কি স্কিন কন্ডিশন, আমরা এটাকে বলি ওভারঅল স্কিন কন্ডিশন কেমন, ঠিক আছে? এটা একটা। আর কিছু? So lymph nodes. লিম্ফ নোডস, নেক গ্ল্যান্ডস, লিম্ফ নোডস আমরা সাধারণত একসাথে নিয়ে চলে আসি। আর কিছু? হার্নিয়াল অরিফিস ইনটেক্ট অর নট। এটা আমরা দেখবো যখন সিস্টেমিক এক্সামিনেশন, আমরা যখন সিস্টেমিক এক্সামিনেশনে যাবো তখন আমরা এটা দেখবো।
ক্যানুলা ক্যাথেটার করা আছে কিনা? জি, বুঝি নাই বাবা। আদনান বলো। ক্যানুলা ক্যাথেটার এগুলো আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা যখন আমরা যে জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা এগুলো দেখি, আমরা আগাচ্ছি, এদিকে আর যাবো, তোমাদের জায়গাটা আমি ক্লিয়ার করব। যখন আমার জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন শেষ হলো, তারপরে আমাদের কি শুরু হলো? সিস্টেমিক এক্সামিনেশন। সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যে আমাদের জন্য কি আসে? আমাদের সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যে কি আসলো? প্রথমেই অ্যাবডোমেন প্রোফাইল। অ্যাবডোমিনাল। এই অ্যাবডোমেন প্রোফাইলে আমরা যখন আসলাম, আসার পরে প্রথমে আমরা কি দেখি? প্রথমে কি করতে হয় এই পেশেন্ট? প্রথমে পেশেন্টের কনসেন্ট নিতে হবে। একজন অ্যাটেন্ডেন্স লাগবে, ফিমেল অ্যাটেন্ডেন্স, যদি ফিমেল হয় ফিমেল অ্যাটেন্ডেন্স, মেল হলে মেল অ্যাটেন্ডেন্স, এন্ড স্ক্রিনিং। ঠিক আছে, মনে আছে এগুলো? মনে আছে? হ্যাঁ, যখন আমার এতগুলো জিনিস এনশিওর হলো, আমি পেশেন্ট আমাকে কনসেন্ট দিল, আমি অ্যাটেন্ডেন্স জোগাড় করলাম, আমি স্ক্রিন জোগাড় করেছি, এখন আমি পেশেন্টের পারমিশন নিয়ে এক্সামিনেশন শুরু করব। শুরু করার প্রথমেই আমরা কি করি? প্রপার এক্সপোজার। প্রপার এক্সপোজার কিরকম করতে হয়? মিড চেস্ট মিড চেস্ট টু মিড। মিড চেস্ট টু বলো। থাই, কিন্তু আমরা হচ্ছে Mid thigh। স্টার্নাম থেকে সিম্পাথিস। হ্যাঁ, কিন্তু আমরা কি আমাদের আমাদের অবস্থানে আমরা কিন্তু সেটা করতে পারি না। পারি কি না? তখন আমরা যেটা বলি, আমরা যেটা করি এদিকে আপ টু ডিপয়েড প্রসেস পর্যন্ত, আর এদিকে অ্যাটলিস্ট হার্নিয়াল অরিফিস পর্যন্ত। ঠিক আছে, এই পর্যন্ত আমরা এক্সপোজার করি। করার পরে আমরা কি করব? এক্সপোজার করলাম, সবকিছু আমাদের। এখন আমি কিভাবে শুরু করব? প্রথমে আমার এক্সামিনেশনের প্রথম পার্ট। ইন্সপেকশন। ভেরি গুড, ইনস্পেকশন। ইনস্পেকশন আমরা কি দেখি? মানে আমরা ইনস্পেকশন শেপ অফ দ্য অ্যাবডোমেন, umbilicus, নাম্বার ওয়ান, শেপ অফ দ্য শেপ কিরকম থাকে? স্ক্যাফয়েড। স্ক্যাফয়েড শেপ। স্ক্যাফয়েড মানে কি বলতো? নৌকা কিলোফের মতো। স্ক্যাফয়েড অর্থ কি? বাংলা অর্থ কি? নৌকার কিলো। ভেরি গুড। এর মানে দুইটা সাবকোস্টাল মার্জিন, আর এদিকে কি দেখা যাবে? দুইটা আলিয়া ক্রেস্টের এই পোর্শনটুকু দেখা যাবে, এটা নৌকার মতো। কিন্তু এরকম কতজন আছে বাংলাদেশে? দেখা যাবে যে শুয়ে থাকলে পেটটা একদম ছাদের মধ্যে লেগে গেছে, এরকম লোকের সংখ্যা বেশি, তাই না? মোটা মোটা বই হলো নর্মাল। আমরা যেটা বলি যে যখনই তোমাদেরকে জিজ্ঞেস করি যে এই পেশেন্টের অ্যাবডোমিনের শেপ কেমন, তোমরা বলো স্ক্যাফয়েড, আমরা বলি স্ক্যাফয়েড না, কারণ এটা তো স্ক্যাফয়েড না, কিন্তু স্লাইডলি ডিস্টেন্ডেড থাকে, এটাই নর্মাল। আর যারা এক্সারসাইজ করে একদম লিনেন জিরো ফিগারের মানুষ, তাদের স্ক্যাফয়েড শেপ হতে পারে। সেভাবে তারপরে আমরা কি দেখি? আম্বিলিকাস। পজিশন অফ দ্য আমবিলিকাস। আমরা দেখি পজিশন অফ দ্য আমবিলিকাস। পজিশন অফ দ্য আমবিলিকাস আমাদের কি হতে পারে? ইউজুয়ালি সেন্ট্রালি প্লেসড এন্ড ইনভার্টেড। ইনভার্টেড হবে না, ইনভার্টেড হবে? ইনভার্টেড, তাই তো? এখন আমরা গিয়ে যদি দেখি এটা ইনভার্টেড আছে, ট্রান্সভার্স স্লিট আছে, তাহলে আমরা কি ধরে নেব? এটাতে কি আছে? অ্যাসাইটিস। ভেরি গুড, অ্যাসাইটিস। তাহলে দেখো, যখনই আমরা এক্সামিনেশন করতে গেলাম আমাদেরকে অ্যাসাইটিস টেস্ট করে নিতে হবে। আমার ধারণা আপনারা অ্যাসাইটিস টেস্ট করতে পারেন কিনা? অ্যাসাইটিস জি কিভাবে স্যার। দেখাইতে হয়? অ্যাসাইটিস কিভাবে দেখাইতে হয়? আমরা পারকাস করে টিপিক্যাল স্টিক থেকে কি করে আমবিলিকাস পর্যন্ত আসে। তারপরে কি করি? দেখুন এটা ফ্লাঙ্কের দিকে যায়, ধরো রাইট ফ্লাঙ্কে গেলাম, তাহলে পেশেন্টকে অপোজিট দিকে ঘোরালাম, ঘোরানোর পরে আমরা 5 to 10 সেকেন্ড ওয়েট করলাম, দেন আমরা আবার পারকাস করলাম, করার পরে যখন কি পাইলাম? প্রথমে আমরা কি পাবো? ডাল পাবো, তারপরে এটাকে টিম্পেটিক পাবো। হ্যাঁ, এখন কিছু কিছু বই বলতেছে এতটুকু করলেই শেষ। আবার আমরা যেটা করতাম যে আমরা আবার এটাকে করে যেতাম, ওই পাশে যেতাম, গিয়ে আবার অপোজিট সাইডে ঘোরাইতাম, আবার যখন ডাল পাইতাম তখন আমরা এটাকে শেষ করতাম। তোমরা কতটুকু করো? 1 পেজ করো নাকি 2.5 পেজ করো? কতটুকু করো?
আড়াই বছর। 2.5 পেজ করো, পুরোটাই করো, তাই তো? তাহলে দেখাইতে পারবা? অ্যাসাইটিস দেখানো যাবে যখন পরীক্ষা হলে আমরা জিজ্ঞেস করবো? স্যার এটা নিয়ে একটু কনফিউশন আছে স্যার, একটু বলো। ক্লিয়ার করে স্যার একটু বললে ভালো হতো স্যার। বলো তোমরা কি কনফিউশন বলো। স্যার পারকাস করে যখন মানে আম্বিলিকাস থেকে পারকাস করে যখন ফ্ল্যাঙ্কে যাব ওখানে তো ডাল পাবো, রাইট। ডাল পাওয়ার পরে কি স্যার ওখান থেকে আবার মানে আম্বিলিকাস পর্যন্ত ব্যাক করব? প্রথমে পেশেন্টটাকে ল্যাটারাল পজিশন করতে হবে। যখন আমি ল্যাটারাল পজিশন করলাম, প্রথমে পেশেন্ট সুপাইন পজিশনে আছে, কতটা ক্লিয়ার করো। সুপাইন পজিশনে আমি পারকাস করতে করতে আম্বিলিকাসে গেছি, গিয়ে আমি ফ্লাঙ্কে গিয়ে ডাল পাইলাম। ঠিক আছে, ঠিক আছে এতটুকু। জি স্যার এটা ঠিক। তারপরে আমি রাইট অথবা লেফট, যদি লেফটে যাই তাহলে রাইট ল্যাটারাল করলাম। করার পরে আমার কি হলো, ফ্লুইডটা নিচে নেমে গেল, ইন্টেস্টাইনটা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। আমি আগে যে জায়গাটাতে ডাল পেয়েছিলাম, এখন আমি 5 to 10 সেকেন্ড পরে যদি পারকাস করি তাহলে ওই জায়গাটাতে আমি টিম্পেনেটিক পাবো। ঠিক কিনা? বুঝাইতে পারছি? ক্লিয়ার হয়েছে জিনিসটা? জি স্যার। পানি সবসময় নিচে থাকবে, ইন্টেস্টাইনের মধ্যে বাতাস আছে, সে সবসময় উপরে থাকবে। ঠিক আছে? তারপরে আমি যখন এটা পাইলাম, আবার পেশেন্টটাকে সুপাইন করলাম, করে আমি এখান থেকে ব্যাক করতে করতে আবার আম্বিলিকাসে আইসা লেফট ফ্লাঙ্কে গেলাম, গিয়ে আমি আবার ডাল পাইছি। পাওয়ার পরে আমি আবার তাকে লেফট ল্যাটারাল পজিশন করে দিয়েছি। করার পরে আবার যখন আমি 5 to 7 সেকেন্ড ওখানে ওয়েট করলাম, ওয়েট করলে আমি কি পাবো, ওই জায়গায় আবার টিম্পেনেটিক পাবো। এর মানে যে জায়গাতে আমি প্রথমে শিফট ডালনেস পাচ্ছি, পরে এটাকে আমি এই জায়গাটাতে কি পাচ্ছি, টিম্পেনেটিক পাচ্ছি। তাহলে এই জিনিসটার নামই হচ্ছে শিফটিং ডালনেস, মানে ডালনেসটা শিফট করে যাচ্ছে, সরে যাচ্ছে। তাহলে আমাকে এটাই ইন্টারপ্রিটেশন হলো যে যখনই আমি পেশেন্টটাকে ঘুরে দিচ্ছি পানিটা নিচের দিকে চলে আসতেছে, এই জন্য আমার এই শিফটিংটা হচ্ছে। ক্লিয়ার নাকি আর কিছু বলার আছে? না স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। এখন আমি যখন একটা পেশেন্টের এই ধরনের একটা ইন্সপেকশন করতে যাই, আমি কিন্তু দুইটা এন্ড থেকে সবসময় ইন্সপেকশন করি, একটা সাইড থেকে আর একটা হচ্ছে ফুট এন্ড থেকে। আমার কথা কি বুঝতে পারছে? ইন্সপেকশন আপনাদেরকে বলছি, প্রথমে দেখছেন সে আম্বিকাস, কিন্তু দেখবেন কি পজিশন। নাম্বার 1, আপনার আইয়ের লেভেলটা অবশ্যই পেশেন্টের বডির লেভেলে হরাইজন্টাল হতে হবে। আপনি বসে পড়েন অথবা স্কোয়াটিং পজিশনে যান, গিয়ে আপনি পেশেন্টের বেডের লেভেলে আপনার আই লেভেল করবেন। আপনি উপর থেকে তাকাইলে অনেক কিছু মিস করবেন। কি বললাম? আপনার আইয়ের লেভেল এবং পেশেন্টের অ্যাবডোমেনের লেভেল কিন্তু সেম লাইন, হরাইজন্টাল হতে হবে। ক্লিয়ার ইট? কি হওয়ার পরে আমি কি করব, একবার দেখলাম তার সাইড থেকে, সাইড ভিউ দেখলাম, তার পায়ের দিকে গিয়ে বসে আমি আরেকবার দেখলাম। আমি এইখানে আর কি কি জিনিস দেখি, একটা দেখছি শেপ, একটা দেখছি পজিশন অফ দ্য আম্বিকাস, আর কি দেখি, Flank full or not? ফ্ল্যাঙ্কস গুলো ফুল আছে কিনা, কোনো সুপারফিশিয়াল ভিজিবল লাম্প আছে কিনা। আমি তাকাইলেই দেখি পেশেন্ট শ্বাস নিচ্ছে, কোনো সুপারফিশিয়াল ভিজিবল লাম্প আছে কিনা। আর কি দেখবো, ভিজিবল যে পেরিস্টালসিস। জি রেশমা শারমিন, স্যার ভিজিবল পেরিস্টালসিস আছে কিনা দেখবো। ভেরি গুড। আর কি দেখবো, ভিজিবল কোনো ইনভার্স ভেইন আছে কিনা সেটা দেখবো। স্কিন কন্ডিশন এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার সার্জারির ক্ষেত্রে। এইখানে গিয়ে দেখবেন যে ইনস্পেকশনে আমরা দেখি যে তার 2-3টা মানে বাংলাদেশের মানচিত্র বানানো আছে। আগে হয়তো 2-3 বার অপারেশন হচ্ছে, এক এক জায়গায় এক একবার কাটছে। আমার কথা কি বুঝতে পারছে? একটা পেশেন্ট একদম ফ্রেশ, এর সার্জারিতে আমার যে ডিফিকাল্টিস, বাট যখন পেশেন্টের বারবার অপারেশন হয় তার ডিফিকাল্টিস অনেক বেশি। তার জন্য এখানে আমাকে অবশ্যই দেখতে হবে যে তার আগে কোনো প্রিভিয়াস স্কার মার্ক আছে কিনা। এই স্কার মার্ক যেটা ছিল এটার পিগমেন্টেশন কেমন, এইখানে আর তার কোনো ডিপিগমেন্টেশন আছে কিনা, হাইপারটোপেট স্কার আছে কিনা, কিলোয়েড আছে কিনা, সেটা দেখে নিতে হবে। ঠিক আছে? এর বাইরে আর কিছু দেখবো কি ইন্সপেকশনে আমরা? বলেন। Stria, stoma আছে কি? জি জান্নাতুল ফেরদৌস বলেন। কোনো stria বা stoma আছে হ্যাঁ কি? হ্যাঁ, অ্যাবিনোস স্ট্রায়া থাকতে পারে। যেমন ধরেন আমার একটা পেশেন্ট লেডি আসছে, সে আগে হয়তো তার কি হয়েছে,
দুটো চাইল্ড বিয়ারিং, যার দুটো চাইল্ড বিয়ার করছে তার একটা অ্যাবডোমিনাল একটু স্ট্রাক থাকতে পারে। আমাদের এই জায়গাটাতে কে যেন আগে বলছিল, আমি আপনার কাছে এক্সপেক্ট করছি যে জিনিসটা বলবো, ওই জায়গাটাতে আমি দেখে যাবো হার্নিয়াল অরিফিস গুলো কাশি দিতে বলবো, হার্নিয়াল অরিফিস। পেশেন্টকে কাশি দিতে বলবো, দেখে এটা আমার ভিজিবল ইনস্পেকশনে দেখে যেতে হবে যে তার ভিজিবল কাপিং পাস আছে কিনা অথবা এগুলাইটেড আছে কিনা। আমার কথা কি বুঝাতে পারছে? ইনস্পেকশন সম্পর্কে কারো কোনো কোয়েশ্চন আছে? ইনস্পেকশন সম্পর্কে হামিদা রহমান মনে হয় কথা বলতে চাচ্ছেন, বলেন। কে বলবে না? ইনস্পেকশন শেষ তাহলে? জামাতুল ফেরদৌস, হ্যালো। এখন পর্যন্ত ইনস্পেকশন শেষ, হ্যাঁ। দেন আমাদের কিসে আসবো আমরা? পালপেশন। পালপেশনের পার্ট কয়টা বলেন? সুপারফিশিয়াল এন্ড ডিপ। সুপারফিশিয়াল দুইটা পার্টে আমরা দেখি, একটা সুপারফিশিয়াল পালপেশন, একটা ডিপ পালপেশন। পেশেন্টের গায়ে হাত দেওয়ার আগে আরেকটা জিনিস এনশিওর করে নিতে হবে পেশেন্টকে, যে আমি আপনাকে ব্যথা দিব না, এটা আমি আপনাকে এনশিওর করতেছি। নতুবা দেখা যাবে আপনি হাত যতই সফট দেন সেটা লাভ দেবে, আর সে ভয় পাচ্ছে আপনি তাকে ব্যথা দিয়ে দিন যদি তার পেটে কোনো ব্যথা থাকে। যখন আমি পালপেশনে যাব তার আগে অবশ্যই পেশেন্টকে এনশিওর করে নিতে হবে, ঠিক আছে? আর শীতের দিনে যখন দেখা যায় যে আমাদের হাতগুলো ঠান্ডা থাকে, তখন আমরা যেটা করি 2-3 বার হাতটা বসা নিয়ে হাতটা একটু ওয়ার্ম করে নিই, দেন আমরা পেটের অ্যাবডোমেনে আমরা হাতটা প্রেস করি, ঠিক আছে? ওকে, ইয়েস স্যার। জি। পালপেশন পুরো আমরা কিভাবে করতে পারি? পালপেশনটা ক্লকওয়াইজও করতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজও করতে পারি। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি তার পেটে কোনো পেইনফুল কন্ডিশন থাকে, আগে জিজ্ঞেস করতে হবে যে আপনার কোনো পেইন আছে কিনা। সে দেখাবে আমার এই জায়গাটাতে পেইন, এইটা সবার শেষে এক্সামিন করতে হবে। কারণ এটা যদি আপনি প্রথমেই করতে যান তাহলে পেশেন্ট বাকিটুকু এক্সামিনেশন আপনাকে করতে দিবে না, কারণ সে প্রথমে একটু ব্যথা পেয়ে যাবে, সে ব্যথা পেয়ে ভয় পাবে, তারপরে আপনাকে অ্যালাউ করবে। তাহলে আমরা কি বলবো, আমাদের যে কোনো একটা রুল ফলো করতে হবে, হয় আমাকে ক্লকওয়াইজ করতে হবে অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। সাপোজ আপনাদের কাছে আসছে একটা অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্ট, যখন অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্ট আসলো, আসার পরে আপনাকে এক্সামিনেশন করতে হবে, তাহলে পেইনটা আছে কোথায়? রাইট এলিয়াক ফসা। আমরা তাহলে যেটা শুরু করতে পারি, আমরা সুপারফিউরি রিজন থেকে লেফট আইলিয়াক ফসা হয়ে ওই দিক থেকে আমরা ঘুরে আমরা রাইট আইলিয়াক ফসাতে আসতে পারি, ঠিক আছে? তাহলে যখন আমি রাইট আইলিয়াক ফসাতে আসলাম, আসে তার পেইন পেলাম, কয়েকটা দেখলাম, তখন সে একটু ব্যথা পাবে, তখন সে হয়তো এলাও, বাকিটুকু এক্সামিনেশন অবস্থা আপনাকে এলাও করবে, নতুবা সে এলাও করবে। যখন সুপারফিশিয়াল পালপেশন আমরা কি দেখি আসলে? সুপারফিশিয়াল পালপেশনে আমরা কি কি জিনিস দেখি? টেম্পারেচার, টেন্ডারনেস, এনি মাস, টেম্পারেচার দেখি, ভেরি গুড। আর টেন্ডারনেস, টেন্ডারনেস, হ্যাঁ, সুপারফিশিয়াল কোনো মাস থাকে না, সুপারফিশিয়াল কোনো টেন্ডারনেস আছে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা সুপারফিশিয়াল পালপেশন। ডিপ পালপেশন আমরা কি দেখি? মাসল গার্ড, মাসল গার্ড দেখি, রিজিডিটি দেখি, দেন লাম্প আছে, লাম্পগুলো আমরা সুপারফিশিয়াল পালপেশনে যদি আমাদের হাতে লাগে সেগুলোকে কনফার্ম করব, অথবা ডিপ কোনো লাম্প আছে কিনা সেটা আমরা অ্যাসেস করব। এই ডিপ পালপেশনে গেলে দেখেন আপনাদের কিছু কিছু জিনিস আমরা সবসময় এক্সামিনেশন করতে দিই, এটা লিভার পালপেট করেন, এটা কিডনি পালপেট করেন, স্কিন পালপেট করেন, এই ব্লাডার, এই 4টা জিনিস পালপেশন অবশ্যই জানা থাকা লাগবে। এটা 5th ইয়ারের জন্য কোনো ক্রেডিট না, কিন্তু না জানলে বেজাল আছে। আমার কথা কি বুঝতে পারছি? আমি আপনাকে 5th ইয়ার পরীক্ষা এক্সাম বললাম যে আপনি আমার একটু লিভারটা পালপেট করে দেখান, আপনি লিভারটা পালপেট করতে পারলেন না, এটা কিন্তু কেউ কোনোদিন মেনে নেবে। এটা কিন্তু আপনাকে
এখন চাইলে আপনি কিন্তু বিভিন্ন অ্যাপস আছে, অ্যাপসগুলো ডাউনলোড করে আপনি এক্সামিনেশনটা দেখে নিতে পারেন। নিজে নিজে প্র্যাকটিস করবেন, নিজে নিজে প্র্যাকটিস করলেই দেখবেন এটা চলে আসছে। কারণ বারবার প্র্যাকটিস না করলে হাতটা ঠিক মতো বসে না। আপনি লিভারটা পালপেট করতেছেন রেক্টাসের উপর দিয়ে, মেনে নিবে না কেউ। আপনাকে লিভারটা পালপেট করতে হবে ল্যাটারাল টু দ্য রেক্টাস দিয়ে। আপনার ইন্ডেক্স ফিঙ্গারের মার্জিনটা কি হতে হবে, হরাইজন্টাল টু দ্য লোয়ার বর্ডার অফ দ্য লিভারে, হরাইজন্টালি আস্তে আস্তে মুভ করতে হবে। এবং ডিপ হবে কখন, ডিউরিং এক্সপিরেশন আপনার হাতটা ডিপ হবে। ইন্সপিরেশনের সময় যখন করবেন তখন আবার উপরে উঠে যাবে। এই জিনিসগুলো কোইনসাইড হতে হবে, বারবার না করলে কিন্তু এটা কোইনসাইড হবে না। যখন কোইনসাইড হবে না তখন পরীক্ষা হলে গিয়ে দেখবেন যে বেজার লেগে গেছে। এমনকি কেউ আছেন যে লিভার পারফেক্ট করতে পারেন না? আমার ধারণা নাই, কারণ থার্ড ইয়ার থেকে তো এই জিনিসগুলোই বারবার দেখানো হচ্ছে, ঠিক কিনা? হুম, বলেন, কথা বলেন কেউ একজন। জি স্যার। তাহলে আমরা এখান থেকে আমরা যে জিনিসগুলো করলাম, আমরা লিভার, স্প্লিন, কিডনি এবং ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডারের একটা মজা আছে, ইউরিনারি ব্লাডারে যখন আমরা পারফেক্ট করতে যাই এখানে একটা উল্টায় যায়। ইউরিনারি ব্লাডারকে আমরা যখন যখন এক্সাম, আমরা সাধারণত বলি এক্সামিন দ্য ইউরিনারি ব্লাডার। এক্সামিনেশন যখন করতে বলি তখন প্রথমেই আপনি ইন্সপেকশনে কি পান, একটা গ্লোবুলার শেপের সুয়েলিং, এপিগাস্ট্রিক সুপারফিক রিজনে একটা গ্লোবুলার শেপের সুয়েলিং আছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যদি অ্যাকুইট রিটেনশন হয় তাহলে কি হয়, পেশেন্ট পেইনের জন্য গড়াগড়ি যেতে থাকে। ক্রনিক রিটেনশন হলে পেশেন্টের তেমন কোনো ব্যথা থাকে না। সাধারণত ক্রনিক রিটেনশন গুলোই আপনাদেরকে এক্সামিনেশন করতে দেওয়া হয়। অ্যাকুইট রিটেনশন আসলে এক্সামিনেশন করার মতো কন্ডিশন থাকে না। এইখানে গিয়ে আপনি পালপেশন করার আগে পারকাশন করতে হবে, কারণ আগে আপনি কনফার্ম হতে হবে এটা আসলে ইউরিনারি ব্লাডার। এবং আমরা কয়েকটা লেভেল বরাবর পারকাস করি। একটা প্রথমে আমডিকাসের উপর থেকে এখানে যাই, গিয়ে যেখানে ডাউননেস পাই সেখানে একটা মার্কিং করি। তারপর রাইট সাইড থেকে আসি, আইসা আস্তে আস্তে সুপারফিক রিজনের দিকে আসি, যেখানে আসে আমরা ডাউননেস পাই এখানে একটা মার্কিং দিই। লেফট সাইড থেকে যাই, দিয়ে আমরা তিনটা মার্কিং করলে দেখা যায় যে একটা গ্লোবুলার শেপের সুয়েলিং হয়। এবং তখন যখন আমরা পালপেট করি তখন আমাদের পালপেশনটা আসতে উপর থেকে, আমলিকাস থেকে নিচের দিকে আসে, আসার পরে আমরা দেখাবো ভিজুয়ালিটা ইউরিনারি ব্লাডার। এই অর্গান পালপেশনের মধ্যে শেষ আমার কেস ছিল ক্রনিক কোলিসিস্টাইটিস। আমার ক্রনিক কোলিসিস্টাইটিসের কেসে আমি পালপেশনে তেমন কিছুই পাবো না। যদি একুট অন ক্রনিক হয়, একুট কোলিসিস্টাইটিসের কিছু থাকে না, সেক্ষেত্রে আমি মার্ফিস সাইনটা পজিটিভ পাবো। মার্ফিস সাইন কোথায় দেখে, কিভাবে দেখে, কেউ কি জানেন? বলবেন একটু? মার্ফিস সাইন, হ্যাঁ, মার্ফিস সাইনটা আমরা দেখি, আমরা যখন দেখাইতে বলি তখন আপনাকে কিছু অভিনয় করে নিতে হবে, নতুবা স্যাররা মনে করবে আপনি আন্দাজে হাত দিচ্ছেন। আপনি যেটা করেন, আমলিকাস এবং ডিপয়েড প্রসেস দুইটাকে দেখান, দেখানোর পরে ঠিক মাঝ লেভেলটা, মাঝের পয়েন্টটাতে যান, তারপর একটা মাঝের পয়েন্ট বরাবর একটা হরাইজন্টাল লাইন টানেন। এই হরাইজন্টাল লাইনটা ল্যাটারালি গিয়ে রাইট সাবকোস্টাল মার্জিনকে যে জায়গায় ক্রস করবে দেখবেন যে ওই জায়গায় ল্যাটারাল বর্ডার অফ দ্য রেক্টাস আছে, এবং দিস ইজ দ্য টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ। এই জায়গাটাতে আমরা ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে বলবো, লেফট হ্যান্ডের বুড়ো আঙ্গুলটা বসাবো, থামটা বসাবো, বসায় ওই জায়গাটাতে বসায় পেশেন্টটাকে শ্বাস নিতে বলবো। যখন পেশেন্ট শ্বাস নেবে, যদি তার পেইন থাকে তাহলে এক পর্যায়ে থাম এবং আন্ডার সার্ভিস অফ দ্য লিভারের মাঝখানে গলব্লাডারের টিপটা ঢুকে যাবে, ফান্ডাসটা ঢুকে যাবে, সে পেইন ফিল করবে। শ্বাস নেওয়ার সময় এক পর্যায়ে সে শ্বাসটা নেওয়া বন্ধ করে দেবে। এই জিনিসটাকে আমরা বলি ক্যাচ হল্ট। এর পরে আর সে যেতেই পারতেছে না, কারণ যত যাচ্ছে ব্যথা বাড়তেছে এখানে শ্বাস বন্ধ করে দিচ্ছে। এই জিনিসটাকে আমরা বলি মার্ফিস সাইন পজিটিভ। ঠিক আছে, এটা আমরা সাধারণত একুইট কোলিসিস্টাইটিসে পাই, ক্রনিক কোলিসিস্টাইটিসের জন্য কোনো কিছু পাওয়া যায় না। ক্লিয়ার?
Yes, sir. এর বাইরে আমার আর তেমন কিছুই নাই এখানে। ক্রনিক ulcerative এর ক্ষেত্রে আমি ফিচারের মধ্যে আর তেমন কিছু পাবো না। আমি অস্কালটেশনে যদি যাই, অস্কালটেশনে আমরা বাউল সাউন্ড পাবো। এর বাইরে তেমন কিছু না। অস্কালটেশন এর বাইরে কিছু নাই। তাহলে আমাদের ইনস্পেকশন গেল, পালপেশন গেল, পারকাশন গেল, অস্কালটেশন গেল। আর হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন এবং এক্সামিনেশন অ্যাবডোমেন প্রপার। এর বাইরে আমাদের যেটা করতে হয় সার্জারিতে আমরা বলি কি করতে হবে, ডিজিটাল এক্সামিনেশন। এই ক্রনিক কোলিস্টেসিসের ক্ষেত্রে ডিজিটাল এক্সামিনেশন না করলেও তেমন কিছু যাবে না। তোমার সেক্ষেত্রে লিখে দিতে হবে ডিজিটাল এক্সামিনেশন নট ডান। ঠিক আছে? তারপরে স্টেপ কি? আমার হিস্ট্রি রাইটিং এর পরে স্টেপ কি? হিস্ট্রি রাইটিং এর পরে স্টেপ কি? কেউ একজন বলেন। Differential diagnosis, investigation. প্রথমে আমার প্রফেশনাল ডায়াগনোসিস, তাই না? প্রফেশনাল ডায়াগনোসিস কি দাঁড়ায় না? History and physical examination equal to provisional diagnosis. Provisional diagnosis কি দাঁড়ালো? আমি বলতে চাচ্ছি এটা ক্রনিক কোলিস্টেসিস। তাহলে আমার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি হবে? তাহলে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি? বলে সঙ্গীতা সাহা বলে। স্যার পেপটিক আলসার ডিজিজ বা আর হচ্ছে স্যার ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হতে ক্রনিক পারে। প্যানক্রিয়াটাইটিস পেপটিক আলসার ডিজিজ হতে পারে। ভেরি গুড। আর কিছু কি আসতে পারে? দুটোই না, অনেকে রান্না স্টোন নিয়ে আসে, না আনলেও চলবে, না আনলেও চলবে। তারপরে কি? আমি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হলো, এরপরে স্টেপ কি? তো ইনভেস্টিগেশন। ভেরি গুড। আমি ইনভেস্টিগেশন কি লিখবো বলে? Ultrasonogram of the hepatobiliary system. আল্ট্রাসোনোগ্রাম মধ্যে হেপাটোবিলিয়ারি সিস্টেম। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? No, sir. Whole abdomen with a special attention to hepatobiliary system. আচ্ছা, ভেরি গুড। আর কেউ কিছু? শুধু হেপাটোবিলিয়ারি করলে কি সমস্যা? হোল অ্যাবডোমেন করলে কি সমস্যা? বলে। শুধু হেপাটোবিলিয়ারি করলে এটা যদি কোলিসিস্টাইটিস না হয় অন্য কিছু হয় তাহলে সেটা মিস হয়ে যাবে। ভেরি গুড। তাহলে প্রথমে যখন আমি এটা ইনভেস্টিগেশন করতে যাব, আমার ওভারঅল অ্যাবডোমিনাল একটা সার্ভে প্রয়োজন। সেক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম না লিখে আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য হোল অ্যাবডোমেন, স্পেশাল অ্যাটেনশন টু দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম। সেক্ষেত্রে আমার অন্য কোনো ডিজিজ কন্ডিশন আছে কিনা সেটা আমার ফিজিওলজিক্যাল কন্ডিশন তো থাকতে পারে। তোমার কাছে তো একটা ইয়াং লেডি আসছে এই কমপ্লেন নিয়ে, দেখা গেল যে সে জানেও না হয়তো তার চেপেন। তুমি যদি একটা আল্ট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন করে নাও, তোমার এই জিনিসটা মিস করার কোনো সুযোগ নেই। বাট তুমি যদি শুধু হেপাটোবিলিয়ারি সিস্টেম করো তাহলে কিন্তু এটা মিস করে যেতে পারো। ঠিক আছে? তাহলে আমরা একটা ইনভেস্টিগেশন করবো, এটাই মোটামুটি আমরা এখানে জন্য ইনভেস্টিগেশন ধরে নিই। এটা আমাদেরকে বলে দিবে এটা আল্ট্রাসাউন্ড রিপোর্ট কি বলবে, বলতে পারবা কেউ? একটা আল্ট্রাসাউন্ড রিপোর্ট নিজের যদি আত্মীয়স্বজন কারো থাকে দেখে নিবা, অথবা হসপিটালে এসে রোগীর একটা আল্ট্রাসাউন্ড করবো। সুন্দর করে আমরা অনেক সময় বলি যে আল্ট্রাসাউন্ড রিপোর্ট কি লিখে দেবেন, বলে দেয় কলমাটার কন্টেন্ট মাল্টিপল স্টোন অথবা মাল্টিপল কি বলে বলতো, কেউ বলতে পারবে? স্যার ব্রাইট ইকোজেনিক স্ট্রাকচার উইথ পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো। ভেরি গুড। স্যার যদি স্টোন থাকে, আর স্যার যদি ক্রনিক কোলিসিস্টাইটিস হয় তাহলে হচ্ছে স্যার গল ব্লাডারটা হচ্ছে শ্রিঙ্কেজ থাকে আর ওয়ালটা থিকেন থাকে। ওয়ালটা থিকনেস তোমাকে একটা ভালো নলেজ হলে তুমি সবকিছু বলে দেবে। গল ব্লাডারের ওয়াল থিকনেস কেমন, তার ভিতরে আর কোনো সমস্যা আছে কিনা, তার সিবিএ মানে বিলিয়ারি ট্র্যাক্টের কি অবস্থা, বিলিয়ারি টিটা বলে দেবে, সিবিডিটা কেমন, সিবিডি ডাইলেটেড কিনা, ইন্টারহেপাটিক বিলিয়ারি টি ডাইলেটেড কিনা, এক্সট্রাহেপাটিক বিলিয়ারি টি ডাইলেটেড কিনা, তোমরা সব ইনফরমেশন কিন্তু এখান থেকে
পেয়ে যাবে। যদি কোনো কারণে সে কনফিউজ যে সে ঠিক মতো biliary tree সম্পর্কে ইনফরমেশন দিতে পারতেছে না, মনে হচ্ছে তার কাছে biliary tree dilated, বাট সে তোমাকে যদি সাজেস্ট করে, অনেক সময় সাজেস্ট করে অ্যাডভাইস, যে কারণ সে যখন ডিওডেনামের পিছনে সে এই যে লোয়ার পোর্শনটা সিভিডিটুকু সে দেখতে পারে না ডিউ টু দ্য প্রেজেন্স অফ গ্যাস। যখনই গ্যাস আসে তখনই কিন্তু যখন সে তার ইকোটা পৌঁছাতে পারে না, ইকোটা যদি পৌঁছাতে পারে না, দ্যাটস মিন সে ভালো এই জায়গাটা দেখতে পারে না। সেক্ষেত্রে যদি আমরা পরবর্তী ইনভেস্টিগেশনে যাই তাহলে কি করবো? আরেকটা ইনভেস্টিগেশন যদি করতে হবে তাহলে কি ইনভেস্টিগেশন করবো? এটা আল্ট্রাসাউন্ড হলে প্রমাণ করেছে। এখন আমি biliary tree টা ভালো করে দেখতে চাই কোনো স্টোন আছে কিনা, কারণ আমি পেশেন্টের কোলেস্টেটিং করে দিলাম, আমার সিভিডিতে স্টোন থেকে গেল, তাহলে কিন্তু পেশেন্টের প্রবলেম সলভ হলো। তাহলে আমাকে একটা হচ্ছে যে আমাকে আল্ট্রাসাউন্ড বলে দিচ্ছে biliary tree is not dilated, তোমার পেশেন্টের কোনো জন্ডিস নাই, পেশেন্টের আমি যদি লিভার ফাংশন টেস্টে কোনো অল্টারেশন নাই, সেক্ষেত্রে আমি আর কোনো ইনভেস্টিগেশনের প্রয়োজন নেই। বাট পেশেন্টের একটা হিস্ট্রি অফ জন্ডিস আছে, পেশেন্ট আল্ট্রাসাউন্ড ভালো করে বলতে পারতেছে না যে হ্যাঁ এটা কি স্টোন আছে কি না, তার একটা জন্ডিসের হিস্ট্রি আছে, তার সেক্ষেত্রে আমরা আর কি ইনভেস্টিগেশন করতে পারি? স্যার ERCP ভেরি গুড, ERCP করতে পারি। এখন ঘটনাটা ERCP সব জায়গায় অ্যাভেলেবল না। হ্যাঁ বলেন। আমরা ERCP করতে পারি। ERCP করলে আমরা কি করতে পারবো? পুরো biliary tree-টা আমরা ভিজুয়ালাইজ করতে পারবো, স্টোন আছে কিনা সেটা দেখতে পারবো। কিন্তু ERCP সব জায়গায় অ্যাভেলেবল না, অনেক এক্সপার্টাইজ হ্যান্ড লাগে। সেক্ষেত্রে আমরা বিকল্প কোনো পরীক্ষা আছে যেটা করলে আমরা একটা biliary tree-টা পুরোটা দেখতে পারবো? জি, জান্নাতুল ফেরদৌস কি বলছিলেন? জান্নাতুল ফেরদৌস, ভেরি গুড, MRCP। তাহলে আমরা সেক্ষেত্রে MRCP করতে পারি। MRCP করলে আমার পুরো biliary tree-টা আমরা দেখতে পারবো। যখন আমরা কনফার্ম হয়ে গেলাম, দেন আমরা পেশেন্টকে বলবো তার ডায়াগনোসিসটা কি হচ্ছে। এই যে ডায়াগনোসিসটা আমরা বলবো, এই ডায়াগনোসিসটার নাম কি? প্রথমে আমার প্রফেশনাল ডায়াগনোসিস ছিল, এখন প্রফেশনাল ডায়াগনোসিসের সাথে আমার ইনভেস্টিগেশন রেজাল্ট যোগ হয়েছে, তাহলে ইকুয়াল টু কি হলো? ইকুয়াল টু কি হলো? ক্লিনিক্যাল ডায়াগনোসিস। তাহলে প্রথমে প্রফেশনাল ডায়াগনোসিসের সাথে যদি আমার ইনভেস্টিগেশন রেজাল্টের যোগ হয়, এটা হলো আমার ক্লিনিক্যাল ডায়াগনোসিস। ক্লিনিক্যাল ডায়াগনোসিস কি? ক্লিনিক্যাল ডায়াগনোসিস কি? তাহলে ক্রনিক কোলিসিস্টাইটিস। ঠিক আছে, সবাই মনে হয় কনসেন্ট্রেশন লস করে ফেলছে। আজকে কি এতটুকু থাকবে নাকি আগাবো? বলেন সঙ্গীতা, আছেন? জি স্যার। কি এতটুকু নাকি আগাবো? স্যার আপনার ইচ্ছা স্যার, আপনি আপনার চাইলে ইচ্ছা কন্টিনিউ করুন। আসলে সময় শেষ, আমার ক্লাস হচ্ছে 12টা পর্যন্ত, আছে 3 মিনিট। 11:57 বাজে না? দেখেন তো কত বাজে। জি স্যার 11:57। এর মধ্যে যতটুকু পড়িয়েছি আপনাদের কোনো কোয়েরি আছে কিনা? ক্লিনিক্যাল ডায়াগনোসিস পর্যন্ত আজকে পড়ানো হচ্ছে। এর মধ্যে আপনাদের কোনো কোয়েশ্চন থাকলে জিজ্ঞেস করতে পারেন। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার ক্রনিক কোলিসিস্টাইটিসে কি মানে আমরা কি সবসময় কোলিকি পেন পাবো নাকি স্যার ডালেকিন পেন পাবো? হ্যাঁ, এইটাই প্রথম দিকে যখন আমরা পাই তখন এটাকে আমরা কোলিকি পেইন পাই, কিন্তু এটা গ্রাজুয়ালি টার্ন ইনটু ডাল একিং পেইন। ঠিক আছে? জি স্যার। আর কেউ কিছু জিজ্ঞেস করবেন? আর কেউ কিছু জিজ্ঞেস করবেন? আপনারা এতটুকু সাজাইয়া লিখেন, আমার নেক্সট ক্লাসে যখন আসবে আমি আবার এটা বাকিটুকু শেষ করব। বাকিটুকুর মধ্যে আমরা যে স্টেপগুলো বাকি আছে, এরপরের স্টেপটা কিন্তু কাউন্সেলিং। ক্লিনিক্যাল ডায়াগনোসিস দেখবেন হিস্ট্রির মধ্যে নাই, বাট কাউন্সেলিং এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
একটা পেশেন্টের কি ডায়াগনোসিস আসলো, ওই পেশেন্টকে বলবেন, তার অপশন অফ ট্রিটমেন্ট কি এটা বলবেন, তারপর সে চুজ করবে সে কোন ধরনের চিকিৎসা নেবে, দেন আমরা তার চিকিৎসা দেব। ঠিক আছে, তারপরে আমরা কি কি ধরনের করে সিস্টেম করতে পারি, ওপেন করবো নাকি তা ডিসাইড করবো। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা পরের দিন প্রয়োজনে এটা আবার ডিসকাশন করব। আপনাদের দায়িত্ব হচ্ছে এই যতটুকু বললাম এই জায়গাটুকু এবং যে এক্সামিনেশন গুলো আমাদের এই একটু পড়তে গিয়ে আসলো এই জায়গাটুকু আপনারা বাসায় প্র্যাকটিস করে নেবেন। ওকে, আর কোনো কোয়েশ্চেন আছে কিনা বল। জামাতুল ফেরদৌস। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো রীতি। স্যার আমাদের হিস্ট্রি লেখার সময় কি আমরা ডিডি গুলো এক্সক্লুড করব, মানে হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইলনেসে? ডিফারেনশিয়াল ডায়াগনোসিসটা সবচেয়ে বেস্ট অপশন হলো ওই যে পয়েন্টস ইন ফেভার পয়েন্টস এগেইনস্ট এইভাবে লিখলে বক্স করে বেটার, এক পলকেই দেখে যাওয়া যায় আসলে আপনি কেন সেটাকে এক্সক্লুড করেছেন। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। আপনি একদিকে লেখেন ক্রনিক কোলিসিস্টাইটিস, একদিকে লেখেন ডিএডনাল আছে, লেখে কি কি জিনিসের ফেভার আছে কি কি এগেইনস্ট আছে, এই জিনিসটা দুটো তিনটা পয়েন্ট লেখেন তাহলে জিনিসটা সুন্দর হবে। ওকে স্যার, আচ্ছা থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থাকেন সোহেল।